আমার মনে হয় একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে যে বাংলাদেশ এখন অরাজক অবস্থা। এটা বাংলাদেশ সরকার দ্বারাই তৈরি করা হচ্ছে। কারণ আমি সবসময়ই মনে করি যে ইউনূস সাহেব এতকাল বাদে ক্ষমতায় এসছেন, খুব সহজে ছেড়ে চলে যাবেন এমনটা আমার মনে হয় না। তৌহিদ হাসান যে বলেছেন বলে সেটা সরকারের বক্তব্য, এটা আমি মানতে রাজি নই। সরকার যে কে এটা এখনো স্পষ্ট নয়। একটা অবৈধ সরকারের যা হয়ে থাকে আরকি। যে কে প্রত্যেকেই সরকার। অনেকটা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সবাই রাজাই রাজার রাজত্বের মতো। মানে প্রজা নেই, সবাই রাজা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবসের দিন, বাংলাদেশের বিজয় দিবসের প্রাক্কালে তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন। তাতে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গটাকে, অন্যান্যবার সবসময় মুক্তিযুদ্ধের প্রসঙ্গ থাকে বিজয় দিবসের সময় বা স্বাধীনতা দিবসের সময়, এইবার সেটা এড়িয়ে গিয়েছেন। সেই প্রসঙ্গ টেনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বা ব্যাখ্যা করেন, এই বিষয়টাকে একটু বলবেন। আর এই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা অনেক কথা বলেছেন, তিনি বলেছেন যে এই মঞ্জুভাই প্রসঙ্গটা তুলেছিলেন যে হাসনাত আবদুল্লাহ নামে যে তরুণ, সে নানা কথা বলেছে, নানা বক্তব্য, সব বক্তব্যকে ধর্তব্যের মধ্যে নেওয়া যায় না, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে এখন ধর্তব্যের মধ্যে নিতেই হয়। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার বক্তব্য অবান্তর, তিনি সরকারের কেউ না। কিন্তু প্রধান উপদেষ্টা তো তার যখন দায়িত্ব নেন তখন তিনি বলেছিলেন তার নিয়োগকর্তা হচ্ছেন এরা। প্রথম কথা হচ্ছে যে এটা ঘটনা, এটা গত বছরও নরেন্দ্র মোদী যখন এই বিজয় দিবস উপলক্ষে দিয়েছিলেন, সেই সময় তিনি কিন্তু তখনও বাংলাদেশের মুক্তিযুদ্ধের বসে পড়ার আগে, অথচ তার আগে কিন্তু তিনি তুলেছিলেন এবং দিয়েছিলেন। তার আগে আমরা যেটা দেখেছি, বিশেষ করে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে সেখানে কিন্তু ছিল। আরেকটি বিষয় হচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি যে টুইট করেছেন তাতে কিন্তু তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে তিনি কিন্তু মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করেছেন। এখন আমার মনে হয় যে ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানে তারা যেহেতু বঙ্গবন্ধুর ৩২ নম্বরে বাড়ি পুড়িয়ে দিতে পারেন, ভারতের সাংস্কৃতিক কেন্দ্র পুড়িয়ে দিতে পারেন এবং যেভাবে একের পর এক মুক্তিযুদ্ধের নিদর্শন নষ্ট করে দিচ্ছেন, সেখানে সেই কারণে কোনো কারণে হয়তো আমার মনে হয় অনুল্লিখিত থেকে গেছে আরকি তার টুইট থেকে। কিন্তু আমি বলছি আমরা ভারতীয় হিসেবে মনে করি যে অবশ্যই এটা যৌথ বিজয়। যৌথ বিজয়। আমাদের ভারতে আমাদের সাংবাদিকদের স্বাধীনতা আছে। আমরা বলতে পারি যে আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি উল্লেখ করতেন ভালো হতো। এটুকুই বলতে পারি। দ্বিতীয় কথা, আপনি যেটা বলছেন যে আ আপনি আরেকটা প্রশ্ন তুলেছেন যে ওই পররাষ্ট্র উপদেষ্টা হাসানের কথা বলেছেন ওটা সরকারের বক্তব্য নয়। কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থা যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে কে যে সরকারের পরিচালক এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা আমরা বাইরে থেকে পাচ্ছি না। আমরা জানি যে অনেকটা আমরা বলি রাবণের যেরকম ১০ টা মাথা, সেরকম ১০ টা মাথা বাংলাদেশের বর্তমান সরকারের। কারণ কিছুদিন আগে যখন প্রেস সচিব বলেছিলেন যে কামাল হোসেনকে দিয়ে ভারত প্রত্যাবর্তন শুরু করবে। তার পরের দিনই তৌহিদ হাসান বলেছিলেন এরকম কোনো সংবাদ আমাদের জানা নেই। তারপরেই দেখলাম সেই পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দিতে হয়েছে যে শেখ হাসিনা এবং কামাল সাহেব দুজনকেই ফেরত দিতে হবে। সুতরাং সরকার চালাচ্ছেন কারা এটা স্পষ্ট। ফলে তৌহিদ হাসান আজকে তিনি অত্যন্ত খুব সম্মানীয় একজন কূটনীতিবিদ। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি তাকে যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি। অতীতে আমার সঙ্গে তার পরিচয় হয়েছিল। কিন্তু তিনি আমার মনে হয় একটা সরকারি চাকরি করতে গিয়ে তিনি বুঝতে পারছেন যে এই পরিস্থিতিতে নির্বাচনের প্রাক্কালে ভারতকে সম্পূর্ণভাবে অসন্তুষ্ট করাটা সঠিক হবে না, সঠিক কারণ নয়। তিনি সেই বার্তাটা দিতে চাইছেন কিন্তু ভারতকে নয়, দিতে চাইছেন বাংলাদেশকেই, সরকারকেই। এরকম বলা অনুচিত আরকি, বলা উচিত নয়। কিন্তু তার কথা কে শুনবে? হয়তো আমরা কালকে দেখব যে সেই পররাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে একটা চিঠি হয়তো পাঠানো হচ্ছে। সেই হাসনাতের বক্তব্যকে সমর্থন করে। যেমন আগে প্রেস সচিবের বক্তব্যকে সমর্থন করে চিঠি দেওয়া হয়েছিল।
ফলে আমি খুব একটা গুরুত্ব কিছু দিচ্ছি না। তৌহিদ হোসেন যে বলেছেন বলে সেটা সরকারের বক্তব্য, এটা আমি মানতে রাজি নই। সরকার যে কে এটা এখনো স্পষ্ট নয়। একটা অবৈধ সরকারের যা হয়ে থাকে আর কি। যে কে, প্রত্যেকেই সরকার। অনেকটা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সবাই রাজাই রাজার রাজত্বের মতো। মানে প্রজা নেই, সবাই রাজা। এই অবস্থায় আমি খুব একটা পররাষ্ট্র উপদেষ্টাকে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এটা ঘটনা যে পরিস্থিতি ঘটছে, এ ঘটছে একটাই যে করে একই সঙ্গে আমি বলবো, যেমন উনি বললেন যে তফসিল ঘোষণার পরের দিন থেকেই এই ঘটনাটা ঘটেছে। তখন থেকেই কিন্তু নিশ্চিত ছিল যে তারেক কিন্তু দেশে ফিরবেন এবং ২৫শে ডিসেম্বর ফিরবেন, এটা ঘোষণাও হয়ে আছে। কিভাবে ফিরবেন তার বহু খবর সোশ্যাল মিডিয়ায় চলছে। সেই অবস্থাটায় কিন্তু তার ফেরাটাকে আটকানোর জন্যও কিন্তু এরকম কিছু ঘটনা ঘটানো হচ্ছে। একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে নৈরাজ্যমূলক। যে নৈরাজ্যমূলক পরিস্থিতিতে তারেক শেষ পর্যন্ত তারেক রহমান আসবেন কি আসবেন না, কেবল নির্বাচন হবে কি হবে না, তারেক রহমান আদৌ আসবেন কি আসবেন না, এটা নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হতে পারে। তো স্বাভাবিকভাবেই তার জীবন নিরাপত্তাজনিত একটা প্রশ্ন আছে, যে কারণে তিনি আসেননি। তারই দলের যদি একজন প্রার্থী নিরাপত্তার অভাবে তিনি যদি প্রার্থী পদ প্রত্যাহার করতে পারেন, তাহলে তারেক রহমানকে যে সরকার গুরুত্ব দেবে, দিয়ে প্রহরা দিয়ে রাখবে, আমি জানি না তারেকের ক্ষেত্রে কি ধরনের সিকিউরিটি ব্যবস্থা করা হচ্ছে। সেই সিকিউরিটিকে তিনি বিশ্বাস করবেন কি করবেন না তার বিষয়। আমার মনে হয় একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে যে বাংলাদেশ এখন অরাজক অবস্থা। এটা বাংলাদেশ সরকার দ্বারাই তৈরি করা হচ্ছে। কারণ আমি সবসময় মনে করি যে ইউনূস সাহেব এতকাল বাদে ক্ষমতায় এসছেন, খুব সহজে ছেড়ে চলে যাবেন এমনটা আমার মনে হয় না। মনে হয় না। তিনি যেমন ধরুন আপনাদের জুলাই সনদের মুখ্য বিষয় একটাই। অন্যান্য বিষয় বাদ দিন। গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি বাদ গেছে সেটা নয়। ধর্মনিরপেক্ষতা বাদ গেছে। কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতাকে বাড়ানো হবে। কে রাষ্ট্রপতি হবেন? ইতিমধ্যেই চুপ্পু সাহেব বলেছেন তিনি ইস্তফা দেবেন। ফলে খুব ধরেই নিচ্ছি আমি তিনিই রাষ্ট্রপতি হবেন আরকি। এরকম হয়তো কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং বা ডিল হয়তো আছে। আমি জানি না, নিশ্চিত নই। আমি অনুমান করছি। আ কিন্তু আমার কাছে মনে হয়েছে সমস্ত ঘটনাটা প্রমাণ করছে কেবল নির্বাচনকে পিছিয়ে দেওয়া নয়। তারেক রহমান যদি দেশে না আসেন সেই ধরনের একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে। বিপুল ভাই। জি। একেবারে। একটা প্রশ্ন আবার করতে হয়। তারেক রহমানের প্রসঙ্গ যেহেতু তুললেন, তারেক রহমানের ফেরা নিয়ে নানা রকম আম এ কথা শোনা যায় যে প্রতিবেশী রাষ্ট্রের ইচ্ছার উপর কিংবা বাংলাদেশের কোনো গোষ্ঠীর উপর কিংবা আমেরিকা তার উপর নির্ভর করে তার ফেরত আসা। কিন্তু তারেক রহমান নিজেই গতকালকে একটা ভিডিও দেখছিলাম আজকে সকালবেলা যে তারেক রহমান নিজেই লন্ডনের এক অনুষ্ঠানে বলছেন যে, "আমি ১৭-১৮ বছর আপনাদের সঙ্গে ছিলাম। আমি দেশে যাচ্ছি ২৫ ডিসেম্বর।" এর মধ্যে আপনি একটা প্রসঙ্গ তুললেন যে তারেক রহমান যাতে না ফিরতে পারেন এরকম কিছু ঘটনা, এমন কিছু ঘটনা ঘটবে যাতে একটা পরিস্থিতি তৈরি হয়। এইটা একটা প্রশ্নের উত্তরটা একটু পরিষ্কার জানা দরকার। আর আরেকটা প্রশ্ন করতে চাই। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে হাই কমিশনকে যে তলব করা হয়েছে সেখানে বাংলাদেশকে নসিহত দেওয়া হয়েছে যে নির্বাচন ইনক্লুসিভ করতে হবে। বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বাংলাদেশ মনে করে না যে ভারতের এই নসিহত দেওয়ার এখতিয়ার আছে। কারণ বিগত ১৫ বছর যে ৩ টা নির্বাচন হলো, সেই নির্বাচনে ভারত সমর্থন জুগিয়েছে। এখন আর তাদের এই বিষয়ে কথা বলার বা নসিহত দেওয়ার আর সুযোগ নেই বা এখতিয়ার নেই। হ্যাঁ, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে যেভাবে নির্বাচন হয়ে থাকে, ভারতের সমস্ত প্রধানমন্ত্রী ব্যালটের দ্বারা পরাজিত হয়েছেন। নেহেরু ছাড়া সকলেই। ফলে ভারতের ফলে যেটা বলা হয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। ফলে তারা কোন দেশে কি ধরনের গণতন্ত্র হওয়া উচিত এ ব্যাপারে একটা পরামর্শ দিতে পারেন। সেই পরামর্শই দিয়েছেন এবং বিশেষ করে আমি আগেও বললাম যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে দলটির কারণে তৈরি হয়েছিল, তাকেই যদি নির্বাচন থেকে বাইরে রাখা হয়, এটা আমার মনে হচ্ছে কেবল ভারত না, অন্যরা অনেকেও মানবেন কিনা, সেই স্বীকৃতি দেবেন কিনা সেই নিয়ে একটা সংশয় থাকবে আরকি। প্রথমত এইটা এক। দ্বিতীয়ত হচ্ছে যে একটা নির্বাচন সম্পর্কে বলে রাখা দরকার। ২০১৪ বা ২০২৪ দুটো নির্বাচনে কিন্তু শেখ হাসিনা বলেননি যে বিএনপিকে বয়কট করতে। রাইট। তারা বয়কট করেছিলেন। এখন তো আওয়ামী লীগ বলেনি যে তারা বয়কট করবে।
কিন্তু তারা বয়কট করেছিলেন 14 এবং 24-এ। আপনি বলতে পারেন হ্যাঁ 2018-য় তারা অংশগ্রহণ করেছিলেন, সেই নির্বাচনটা সঠিক হয়নি। ঠিক আছে, সেটা মেনে নেওয়া যেতে পারে। একটা নির্বাচন সঠিক, কিন্তু সেই কারণে আপনি 14 আর 24-কে সম্প্রতি শেখ হাসিনা আমাকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন যে, এই কোন দল যখন অংশগ্রহণ না করে, তখন মানুষের দেখা যায় ভোটের অংশগ্রহণটা কমে যায়। কম। তখন মনে হয় যেন ভোটটা জালিয়াতি করে হয়েছে। ফলে এই ভোটকে কোন দলকে বাদ দেওয়ার অর্থ হচ্ছে সেই দলের সমর্থক যারা, তারা কিন্তু ভোটে অংশগ্রহণ করেন না। ফলে এই নির্বাচনটা সবসময় কিন্তু মনে হয় যে যেন একটা, যেটা যে অভিযোগ এখন করা হয়, যে অভিযোগ সঠিক ছিল না। কিন্তু কেউ তো বিএনপিকে নিষেধ করেনি নির্বাচন বয়কট করার। তারা বয়কট করেছিলেন কারণ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন না হলে তারা বয়কট করবেন। 18 করেছিলেন, করে সাকসেসফুল হননি। কিন্তু দুর্ভাগ্যজনক এটা ঘটনা। সেই নির্বাচনটা খুব, আমি বলব যে সেই নির্বাচনটা অনেক সন্দেহের ঘেরের মধ্যে রয়েছে। সেটা যেই কারণে বাকি 14-24 কেও একই অ্যাঙ্গেলে দেখা হয়ে থাকে। তৃতীয়ত আপনি যেটা প্রশ্ন করলেন যে আ অনেকগুলো প্রশ্ন করেছেন একসাথে। ফলে ৩য় প্রশ্নটা এই মুহূর্তে মাথায় তারেক নেই। তারেক তারেক রহমানের বিষয়টি ও প্রশ্ন তারেক করেছিলাম। ফেরার ব্যাপারটা না, আমি বলছি যে ঘটনাগুলো ঘটছে, আমি বলছি জি। এটা তো ধরুন আমি যতদূর শুনেছিলাম যে তারেক রহমানকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল তার বাংলাদেশে তার জীবনের নিরাপত্তা নেই বলে। হুম। সেই কারণে তিনি কিন্তু রাজনৈতিক আশ্রিত। ফলে পলিটিক্যাল অ্যাসাইলাম টা তিনি ত্যাগ করে আসছেন কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত। সেটা জিজ্ঞেস করা দরকার। বিএনপির কাউকেই জিজ্ঞেস করা দরকার। আচ্ছা, পলিটিক্যাল অ্যাসাইলাম ত্যাগ করে তিনি যদি বাংলাদেশে আসেন এবং তিনি নিশ্চিন্তে নিরুপদ্রবে থাকেন, তাহলে তার অ্যাসাইলাম পাওয়ার আর কোনো অধিকার সুযোগ নেই। থাকবে না। কারণ বাংলাদেশে তার জন্য নিরাপদ হয়ে গেল। আমার মনে হয়েছে যে গোটাটা সবাই জানেন যে তারেক রহমান যেহেতু প্রধান বিরোধী দল এবং প্রধান দল, রাজনৈতিক দল এই মুহূর্তে বিরোধী নন। ফলে তাদের খুব স্বাভাবিকভাবে সমস্ত রিপোর্ট যা বলা হয়েছে তাতে যত জরিপ হয়েছে সাথে বিএনপি নিশ্চিত ক্ষমতায় আসবে এরকম একটা ধারণা দেওয়া হয়েছে। সেইটাকে বানচাল করানোর জন্য এইসব কিছু অশান্তিমূলক কার্যকলাপ করানো হচ্ছে, ঘটছে। এবং আমি যদি বলি, আমার তো ভারতীয় হিসেবে আমার তো বক্তব্য হচ্ছে যে ইউনূস সরকার ক্ষমতা ছাড়তে চান না। তিনি তাঁরই লোকদের দিয়ে এগুলো করাচ্ছেন না। তো এই প্রশ্নটা রাখলাম। আমি জানি না, প্রমাণ নেই। কিন্তু আমার কাছে প্রশ্ন, ইউনূস সাহেব সহজে ক্ষমতা ছাড়বেন না। এটা আমরা জানি। একেবারে। একটা শেষ প্রশ্ন করি আপনার কাছে। আমার লাস্ট কোয়েশ্চনটা আপনার কাছে এইটা যে, বাংলাদেশ-ভারত সম্পর্কের এই অবনতির পেছনে তাহলে কি শেখ হাসিনার ভারতে উপস্থিতি বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশি একটা অংশের ভারতে উপস্থিতি, না, এটাই কি না, প্রধান না, না, কারণ? না, না। একমাত্র অবনতির মূল কারণ হচ্ছে ৭৫ থেকে ৯১ পর্যন্ত যে পরিস্থিতি ছিল, বাংলাদেশ সবসময়ই একটা সন্ধিক্ষণে ছিল। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের বিরোধী মানুষ। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কখনো ক্ষমতাচ্যুত হন, নিহত হন এবং মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ ক্ষমতায় আছে। এবং সেইটা আজকে মুক্তিযুদ্ধ বিরোধী মানুষরা ক্ষমতায় আছে। সেই মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ যারা, যে বাংলাদেশের যে ধরনের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা প্রতিষ্ঠিত করেছিলেন, সেটাকে তখনও কিন্তু একই ষড়যন্ত্র ছিল। আপনি যদি সেই সময়কার কাহিনী যদি তুলে দেখেন, সংবাদপত্র খুলে দেখেন, একই ধরনের চিত্র দেখতে পাবেন। একই চিত্র দেখতে পাবেন। একেবারে। সেখানেও উগ্র ভারত বিরোধিতা ছিল। সব রকমই ছিল। তার একটা পরিণতি, এইটা বাংলাদেশ একটা সন্ধিক্ষণে কিন্তু সবসময় আছে। আজকে এই মুহূর্তে মুক্তিযুদ্ধ বিরোধী, পূর্ব পাকিস্তানপন্থী তারাই কিন্তু ক্ষমতায় আছেন, তারাই নেই। ফলে তারা ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখবেন না, এটা খুব স্বাভাবিক। আমি সম্পূর্ণ দায় শেখ হাসিনা আছেন কি শেখ হাসিনা রাখা বা না রাখা একটা অজুহাত। ৭৫ থেকে ৮১ তো শেখ হাসিনা ছিলেন ভারতে, তাই না? হুম, এই সময় তো ছিলেন। সে সময় তো এরকম কোন দাবি কখনো কোন সরকারের পক্ষ থেকে না তো জিয়াউর রহমানের থেকে শুনেছি না কারোর থেকে শুনেছি যে ওরাও কোন অপরাধে যুক্তদের ফেরত দিতে হবে। তারাও তো তোলেনি। এমনকি শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তারেক রহমানকেও কোনদিন বলেননি ব্রিটিশ সরকারের কাছে ওকে ফেরত দিতে। হুম। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা শেখ হাসিনা থাকা না থাকাটা অবান্তর। সেটা কোন বিষয় নয়। বিষয়টা হচ্ছে আদর্শগত বিষয়। আপনি
মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আদর্শে যদি বিশ্বাসিত হন, তাহলে ভারত বিরোধী প্রচার আপনাকে করতেই হবে, থাকতেই হবে। সেটা ছাড়া কোনো পথ। এর সঙ্গে বাকিটা কোনো আমি যুক্ত করছি না। একদিন না একদিন এদেরও সময় লাগতে পারে। একদিন না একদিন এরাও পরাস্ত হবেন এবং সেদিন মুক্তিযুদ্ধপন্থী মানুষরা আবার কিন্তু বাংলাদেশের ক্ষমতায় আসবেন। এটা আমি বিশ্বাস করি। একেবারে।